উৎসবের এই পর্যায়ে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই সংসদীয় বিতর্কের পর্বটি। সংসদীয় বিতর্কে অংশগ্রহণ করবে চাঁদপুর সরকারি কলেজের দুইটি দল। সরকারি দল হিসেবে থাকবে সিসিডিএফ সংসপ্তক এবং বিরোধী দল হিসেবে থাকবে সিসিডিএফ উদ্যম। আমি দুই দলের যে বিতার্কিক অংশগ্রহণ করবে তাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিতর্কের বিষয়, এই সংসদ মনে করে ইলিশ সম্পদ রক্ষার্থে যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হয় সেসব জেলাগুলোতে ইলিশ উৎসবের আয়োজন করা উচিত। আচ্ছা, বিতর্কিতের জ্ঞাতার্থে আমি একটি জিনিস বলে দিচ্ছি। যেহেতু সংসদীয় বিতর্ক, যেটা আমাদের এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক, এশিয়ান পার্লামেন্টারি বিতর্কে 5 মিনিট করে বিতর্ক করার জন্য বলা হয়, কিন্তু যেহেতু সময় কম, আজকে আমরা সময় থেকে পিছিয়ে আছি, সেহেতু 4 মিনিট করে সময় দেওয়া হবে। আমি সময় যে নিয়ন্ত্রণ করবে, সময় নিয়ন্ত্রণকারীকে বলছি বিতর্কের জন্য 1, 3 এবং 4 মিনিট 1, 3 এবং 4 মিনিটে সময় সংকেত দেওয়ার জন্য সময় নিয়ন্ত্রককে বলছি 1, 3 এবং 4 মিনিটে। আমাদের বাকি কথা বিতর্ক নিয়ে সংসদীয় বিতর্কের মাননীয় স্পিকারের দায়িত্ব যিনি পালন করবেন তিনি বলে দিবেন। আমি এই পর্যায়ে মাননীয় স্পিকারের কাছে চলে যাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে সংসদীয় বিতর্কে মাননীয় স্পিকার হিসেবে থাকছেন ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুরের একজন প্রসিদ্ধ কবি, ছড়াকার এবং সেই সাথে গবেষক। ধন্যবাদ ভিভিয়ান ঘোষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ত্রয়োদশ ইলিশ উৎসব, চতুরঙ্গ ইলিশ উৎসব এর এই সংসদীয় ধারার বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের আজকের দুটো দল। আমাদের একটি দল হচ্ছে সরকারি দল, যারা সংসপ্তক নাম নিয়ে এসছে। আরেকটি দল হচ্ছে বিরোধী দল, যাদের নাম দেওয়া হয়েছে উদ্যম। সরকারি দলে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আছেন মুশফিক ইসলাম, মাননীয় মন্ত্রী মহোদয় মোহাম্মদ সালাউদ্দিন খান এবং মাননীয় সংসদ সদস্য মিঠুন চন্দ্র ত্রিপুরা। বিরোধী দলে আছেন মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব আব্দুল বাসেদ, মাননীয় বিরোধী দলীয় উপনেতা তানজিন রোবেল এবং মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহ পরান। সময় রক্ষা করছেন আমার সাথে জনাব জাহিদুর রহমান নীরব এবং পর্যবেক্ষক হিসেবে আছেন আমার ডান পাশে ভিভিয়ান ঘোষ। আমাদের আজকের বিতর্কের প্রস্তাবনা, এই সংসদ মনে করে ইলিশ সম্পদ রক্ষার্থে যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হয় সেসব জেলাগুলোতে ইলিশ উৎসবের আয়োজন করা উচিত। প্রতিজন বক্তাকে গঠনমূলক বক্তব্যের জন্য সর্বমোট 4 মিনিট সময় দেওয়া হবে। 1 মিনিট পরে বেল বাজানো হবে পয়েন্ট অফ ইনফরমেশন উত্থাপনের জন্য। পরবর্তীতে 3 মিনিট পরে এবং 4 মিনিট পরে সর্বশেষ বেল বাজানো হবে। শুরু হচ্ছে আমাদের আজকের এই সংসদীয় ধারার বিতর্ক। আমি প্রথমেই সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রী মুশফিকা ইসলামকে ফ্লোর দিচ্ছি এই মহান সংসদে তার প্রস্তাব উত্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মেঘনা ডাকাতে বিধৌত চাঁদপুর ইলিশের শহর। মানুষের আশা, হতাশা, উৎসাহ, উত্তেজনা ইলিশকে ঘিরে। এখানে চাঁদপুরের ইলিশের সাথে চাঁদপুরের মিঠা পানির গন্ধ পৌঁছে যায় দেশের দূর দূরান্তে, এমনকি দেশের বাহিরেও। সেই চাঁদপুর ইলিশ উৎসবের আয়োজনে আজকের ছায়া সংসদে আমি যে বিলটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে, এই সংসদ মনে করে ইলিশ সম্পদ রক্ষার্থে যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হচ্ছে সেসব জেলাগুলোতে ইলিশ উৎসবের আয়োজন করা উচিত। মানে স্পিকার, আমি প্রথমে সংজ্ঞানে চলে যাচ্ছি। এই সংসদ বলতে বাংলাদেশ সংসদকে বোঝাচ্ছি। ইলিশ সম্পদ রক্ষা বলতে বোঝাচ্ছি মা ও জাটকা ইলিশ শিকার বন্ধকরণ, ইলিশের নিরাপদ আবাসস্থল তৈরি এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিকরণ।
যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হচ্ছে সেই জেলাগুলো হচ্ছে চাঁদপুর, কক্সবাজার, বরগুনা, নোয়াখালীর মতো দেশের 16টি উপকূলীয় জেলা। এবং মাননীয় স্পিকার, আজকে আমরা সেই জেলাগুলোতে ইলিশ উৎসবের আয়োজনটি করা উচিত বলে মনে করছি। মাননীয় স্পিকার, ইলিশ উৎসবের আয়োজন বলতে বোঝাচ্ছে জাটা নিধন রোধ, মা ইলিশ রক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং ইলিশের ইতিবাচকতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যে আয়োজনটা হয় সেটি চাঁদপুরের আদলে চাঁদপুর আদলে দেশের 16টি জেলা রয়েছে, সেখানে আমরা সেই ইলিশ উৎসবটি করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, এই বিলটি উত্থাপনের কারণ কি? কেন আজকে আমরা এই বিলটি সংসদে উত্থাপন করছি? মাননীয় স্পিকার, আমরা জানি যে আইন প্রয়োগ করেও আমরা শেষ পর্যন্ত ইলিশের যে জাটকা নিধন রোধ এবং আমাদের যে মা ইলিশ সেগুলোকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, যার ফলে আমরা সচেতনতা তৈরি এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করার জন্যই আজকে আমরা ইলিশ উৎসবটিকে সে মাধ্যম হিসেবে বেছে নিয়েছি। মাননীয় স্পিকার, আমরা যেই জায়গাগুলো নিয়ে বা যেই মাধ্যমগুলো আমরা প্রমাণের মাধ্যমে আমরা দেখিয়ে যাব যে কেন আজকে আমরা এই ইলিশ উৎসবটি করতে চাচ্ছি এবং সেটি কেন শুধুমাত্র 16টি জেলাতে আমরা করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, প্রথমত হচ্ছে আমাদের যে বৈদেশিক মুদ্রা এবং অর্থনৈতিক খাত সেটিকে সমৃদ্ধ করার জন্য। কিভাবে মাননীয় স্পিকার? সেটি হচ্ছে আমরা যখন সচেতনতা তৈরি করতে পারবো এবং তখন কিন্তু আমরা আমাদের যে ইলিশের উৎপাদনটুকু রয়েছে সেটি আমরা বৃদ্ধি করতে পারবো, যেটি কিনা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন এবং রাজস্ব খাতটিকে সমৃদ্ধ করতে সাহায্য করে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, মৎস্য পেশাজীবীদের জীবন মানের পরিবর্তন। আমরা ইলিশ উৎসবের মাধ্যমে চেষ্টা করব কিভাবে মৎস্য পেশাজীবীদের জীবন মানটাকে পরিবর্তন করা যায়, যার ব্যাখ্যা আমার মন্ত্রী এসে দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, এছাড়াও আমরা নদী দূষণ রোধ করতে চাই, যার মাধ্যমে এখান থেকে আমরা সেই সচেতনতার বার্তাটুকু পৌঁছে দিতে চাই যেন আমাদের ইলিশের যে আবাসস্থল যেন পর্যাপ্ত প্লাঙ্কটন থাকে এবং নদী যেন দূষণ মুক্ত থাকে, ইলিশরা যেন তাদের আবাসস্থলটা যেন নিরাপদ হয়, সেই জিনিসটি আমরা আজকে চেষ্টা করব। মাননীয় স্পিকার, চতুর্থত আমরা যে জিনিসটি করব, এই ইলিশ উৎসবকে একটি যৌক্তিক আন্দোলন এবং উৎসবের রূপ দেওয়া। আমরা দেখেছি আমাদের যে জেলা প্রশাসক রয়েছেন তিনি বলেছিলেন যে আমরা এখান থেকে চেষ্টা করব যে জেলেরা যেন তাদের সেই কাজটি, তারা যে কাজটি পারেন সেটিকে আমরা ইলিশ উৎসব চলাকালীন সময়ে সেই কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য তাদের সেই হাতের শিল্প, বিভিন্ন কুটির শিল্পগুলোকে আমরা যেন বিক্রয় করতে পারি সেই ব্যবস্থাটি আমরা করে দিব। মাননীয় স্পিকার, আমরা ইলিশ উৎসবটি কখন করব? অক্টোবরের এই সময়টি যখন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকে তখন চাঁদপুরের আদলে বাংলাদেশের যে অন্যান্য জায়গাগুলো রয়েছে, আমরা যে 16টি উপকূলীয় জেলার কথা বলেছি, সেখানে ইলিশ উৎসবটি চলবে এবং তার আয়োজক হবে কারা? মাননীয় স্পিকার, সেখানে প্রতিটি জেলায় যে জেলা প্রশাসন রয়েছে এবং সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা মূলত এর আয়োজন করবে। এই ইলিশ উৎসবের প্রতিটি অনুষঙ্গ হবে চাঁদপুর ইলিশ উৎসবের আদলে, যেমন আমরা দেখি এখানে ভীতি বিতর্ক থাকে, সঙ্গীত অনুষ্ঠান থাকে এবং ইলিশ বিষয়ক বিভিন্ন মঞ্চ নাটকের মাধ্যমে আমরা এই সচেতনতার কার্যক্রমটি চালিয়ে যাব। এছাড়াও মাননীয় স্পিকার, আমরা যদি শোভাযাত্রা এবং র্যালির কথা বলি, ব্যানার ফেস্টুনের মাধ্যমে আমাদের যে প্রচারণার কাজটি চলে, এই প্রতিটি হবে মাননীয় স্পিকার আমাদের সচেতনতার অনুষঙ্গ। মাননীয় স্পিকার, আমি 15 সেকেন্ড সময় চাচ্ছি। হ্যাঁ, আপনাকে আরো 30 সেকেন্ড সময় দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রশ্ন হতে পারে আমরা শুধুমাত্র 16টি জেলা নিয়ে কেন কাজ করতে চাই? মাননীয় স্পিকার, যেখানে ইলিশটা উৎপাদন হচ্ছে, যেখান থেকে বিক্রয়, বিপণন, পরিবহন এবং বাজারজাতকরণ হচ্ছে, আমরা যদি সেইখান থেকে আজকে ইলিশটাকে বন্ধ করে দিতে পারি, সচেতনতা তৈরির মাধ্যমে ইলিশের উৎপাদনটা বৃদ্ধি করে দিতে পারি, তাহলে মাননীয় স্পিকার আমাদের 64 জেলা নিয়ে কাজ করার প্রয়োজন নাই। সেখানে কিন্তু তারা বুঝতেই পারবে যে আসলে আমাদের ইলিশটাকে কিভাবে রক্ষা করতে হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি প্রস্তাবটি সংসদে গৃহীত হবার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এই সংসদে ইলিশ সম্পদ রক্ষার্থে যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হয় সেসব জেলাগুলোতে ইলিশ উৎসবের আয়োজন করা উচিত, এই বিলটি উত্থাপিত হলো। এবার এই বিলের বিপক্ষে তার গঠনমূলক বক্তব্য পেশ করার জন্য বিরোধী দলীয় মাননীয় নেতা জনাব আব্দুল বাসিতকে আমি ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে প্রধানমন্ত্রী কর্তৃক এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হচ্ছে সেটি হচ্ছে যে এই সংসদ মনে করে ইলিশ সম্পদ রক্ষার্থে যেসব জেলাগুলিতে ইলিশের উৎপাদন হয় সেই সব জেলাগুলিতে ইলিশ উৎসবের আয়োজন করা উচিত। তিনি তার সংজ্ঞায়নে বলে গেলেন যে তারা কেন এটি করতে চাচ্ছেন, মা ও ঝাটকা ইলিশের ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারটি এবং তাদের ইলিশের নিরাপদ আশ্রয়স্থল করে দেওয়ার জন্য এবং কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় সেই ব্যাপারটি। আর তাদের জায়গা থেকে যে কথাগুলো আসছে সেগুলো হচ্ছে যে বৈদেশিক মুদ্রা এবং অর্থনৈতিক যে খাত সেটি গতিশীল এবং আরো এই জায়গাগুলো। মানে স্পিকার, দেখুন বর্তমান সময়ে এখন অভিযান চলছে, অর্থাৎ আমাদের চাঁদপুর সহ অন্যান্য সরাসরি ইলিশ উৎপাদনের সঙ্গে যেই সব জেলাগুলো জড়িত, অর্থাৎ এই অঞ্চলের মানুষগুলো
ইলিশের ব্যাপারে, এটা যে এখন নিষিদ্ধ একটা মৌসুম, এই অঞ্চলের মানুষগুলো অত্যন্ত মোটামুটি সচেতন অন্যান্য জেলাগুলো থেকে। চাঁদপুরের একজন জেলে যদি এই নিষিদ্ধ মৌসুম ইলিশ মাছ ধরে যদি সেটা পার্শ্ববর্তী জেলাতে কুমিল্লাতে বিক্রি করতে যায়, তখন মাননীয় স্পিকার সেই অঞ্চলের মানুষগুলো কিভাবে সচেতন হবে? সেখানে তো কোনো প্রোগ্রাম নেই মাননীয় স্পিকার, তাদের জায়গাটা কিভাবে উঠবে? মাননীয় স্পিকার, তারা নদী দূষণ রোধ করবে যে জায়গাটি বলে গেছে। মাননীয় স্পিকার, মেঘনার কিছু শাখা নদী রয়েছে যেমন গোমতী এবং তিতাস, সেই জায়গাগুলোতে সেই গোমতী এবং তিতাস নদীগুলোতে যদি আমি পরে চেয়ে নেব ম্যাম। পয়েন্ট অফ ইনফরমেশন, আপনি হাত উত্তোলন করুন। ধন্যবাদ। মেঘনার যে শাখা নদীগুলো রয়েছে গোমতী এবং তিতাস এবং অন্যান্য শাখা নদী, সেই নদীতে যদি মাননীয় স্পিকার দূষণ হয়, সেই নদী দূষণের পানিটা আলটিমেটলি মেঘনাতে এসে পড়বে। তার ফলে এখানে যারা ইলিশ রয়েছে, যে ইলিশ, সেখানে ইলিশের খাবারের সংকলন হবে। নদী দূষণের ফলে ইলিশের উৎপাদন হ্রাস পাবে মাননীয় স্পিকার। ওই জায়গাটি থেকে তারা কিভাবে কাজটি করবে সেটা বোধগম্য নয়। তার আরেকটি ব্যাপার বলেছে বৈদেশিক মুদ্রা অর্জন। মাননীয় স্পিকার, আমাদের ইলিশের যেই চাহিদা সেটা গোটা পৃথিবীতে প্রায় 85% ইলিশের চাহিদা পূরণ করছে। সেই জায়গা থেকে তারা আমাদের বিদেশে বাঙালি কমিউনিটির মধ্যে কিভাবে ইলিশের প্রচার করবে সেই জায়গাটি স্পষ্ট করতে পারেনি মাননীয় স্পিকার। তারা বাঙালি যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির মধ্য দিয়ে পুরো ওয়ার্ল্ড কিভাবে ইলিশকে নিয়ে প্রাউড করা যায় সেই জায়গাটি তারা মাননীয় স্পিকার আজকে তুলে ধরতে ব্যর্থ। আমরা আমাদের জায়গা থেকে যে ব্যাপারটি দেখিয়ে যেতে যাচ্ছি সেটি হচ্ছে মাননীয় স্পিকার, আমরা হচ্ছে যেই জেলাগুলো রয়েছে অর্থাৎ সরাসরি আমাদের স্ট্যান্ডের জায়গাটি হচ্ছে এরকম, সরাসরি ইলিশ উৎপাদনের সঙ্গে জড়িত জেলাগুলোর পাশাপাশি অন্যান্য অঞ্চলগুলোতেও ধীরে ধীরে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইলিশ উৎসবের আয়োজনের উদ্যোগ গ্রহণ করা মাননীয় স্পিকার, এবং যেটি ইলিশ সম্পদ রক্ষার্থে অধিকতর ভূমিকা পালন করে মাননীয় স্পিকার, অধিকতর ভূমিকা এবং বৃহত্তর হতে সেটি আমাদের মৎস্য এবং জলজ সম্পদ রক্ষার্থে মাননীয় স্পিকার ব্যাপক ভূমিকা পালন করবে। আমরা আলটিমেটলি আমাদের এই কাজগুলো যেহেতু একদিনে সম্ভব নয়, আমরা একটা দীর্ঘমেয়াদী 10 বছরের পরিকল্পনার মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলো এগিয়ে নেব মাননীয় স্পিকার। আমরা আমাদের যে প্রথমে আমরা বাস্তবায়ন করবো, প্রথমে হচ্ছে সরাসরি ইলিশ উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে একটা আঙ্গিকে আমরা হচ্ছে ইলিশ উৎসবের আয়োজন করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো ইলিশ উৎসবের আয়োজন করব। তারপর হচ্ছে বিদেশি বাঙালি কমিউনিটিগুলোর মধ্যে কিভাবে ইলিশ উৎসবের আয়োজন করা যায় সেই ব্যাপারগুলো ব্যাখ্যা করবো। মাননীয় স্পিকার, আমরা সরাসরি ইলিশ উৎপাদনের সঙ্গে যে জেলাগুলো জড়িত সেইখানে হচ্ছে আমরা জেলেদের সরাসরি সম্পৃক্ততা অর্থাৎ জেলেদের মধ্য থেকে প্রতিনিধি বাছাই করে কিংবা বাজারজাতকরণ উৎপাদন আর বিপণনের ক্ষেত্রে যেসব ব্যবসায়ীরা জড়িত তাদের মধ্য থেকে প্রতিনিধি থাকবে। এসব উৎসবে ওই স্থানের এমপি থাকবে, স্থানীয় সাংবাদিকরা থাকবে, সচেতন মহলের মানুষের মধ্যে আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে নিব স্পিকার। সেইখানে কিভাবে নদী দূষণ রোধ করা যায়, কিভাবে ঝাটকা ধরার ব্যাপারে অনুৎসাহিত করা যায় এবং নদীতে যে দূষণ হয় সেই ব্যাপারে তাদেরকে অনুৎসাহিত করা এবং যে নদীর নাব্যতা কমায় আনার জন্য যে ড্রেজিং ব্যবস্থা সেই ব্যাপারে অনুৎসাহিত করব। এবং ওই কৃষক জেলে প্রতিনিধিদের মধ্য থেকে তারা তাদের যে দাবি দেওয়াগুলো থাকবে সেগুলো তারা তুলে ধরবে মাননীয় স্পিকার। তারা তাদের যে অনিবন্ধিত জেলে রয়েছে তাদেরকে যথাযথ যেন নিবন্ধনের আওতায় আনা যায় এবং তাদেরকে যেন একটা আগের থেকে যেন ত্রাণের যে বরাদ্দ এই নিষিদ্ধ মৌসুমে মাননীয় স্পিকার, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। হ্যাঁ, দেয়া হলো। ধন্যবাদ। এই জায়গাটি আমরা করবো তাদেরকে জীবন বীমার আওতায় আনা এবং অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে আমরা প্রথমে বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীতে তারা আমাদের দলের অন্যরা বিশ্লেষণ করবে এবং আমরা এগুলোর ফলে যে আউটকামসটা পাবো মাননীয় স্পিকার, যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে ইলিশ সম্পদ রক্ষা এবং পাশাপাশি মৎস্য এবং জলজ সম্পদ রক্ষা ব্যাপক ভূমিকা রাখবে, অর্থনীতির প্রসার করবে মাননীয় স্পিকার এবং আন্তর্জাতিক মহলে আমাদের ইলিশ নিয়ে এবং ইলিশ উৎসব নিয়ে অত্যাধিক আগ্রহ সৃষ্টি হবে। আমরা মাছের উৎপাদন আমরা আরো বাড়বে, কারণ আমাদের নদী দূষণ যদি কমে যায় অন্যান্য জেলাগুলোর তুলনায়, বক্তব্য সমাপ্ত করুন। আলটিমেটলি আমাদের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ইলিশের উৎপাদন বাড়বে এবং ইলিশ সম্পদ অত্যাধিকভাবে রক্ষা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমি আবারও আজকের এই বিলটি উচ্চারণ করছি। এই সংসদ মনে করে ইলিশ সম্পদ রক্ষার্থে যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হয় সেসব জেলাগুলোতে ইলিশ উৎসবের আয়োজন করা উচিত। উত্থাপিত এই বিলের পক্ষে গঠনমূলক বক্তব্য রাখার জন্য আমি ফ্লোর দিচ্ছি সরকার দলীয় মাননীয় মৎস্যমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন খানকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা আজকে আমাদের প্রস্তাবিত যে বিলটি রয়েছে সেই বিলটির পরিপ্রেক্ষিতে তাদের আজকে যে বিরোধিতার জায়গাটুকু তারা বিরোধিতার জায়গা হিসেবে উল্লেখ করেছে। আজকে তারা অন্য জেলাগুলোতেও হচ্ছে তারা ইলিশ উৎসবের মতো আয়োজন করতে চায়।
মাননীয় স্পিকার, আমরা যদি একটি কোম্পানির যে কোনো একটা পণ্যের কথা চিন্তা করি, সেই কোম্পানিতে যদি আমরা চাই এই পণ্যটা এই কোম্পানির বাইরে যাতে না যায়, সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার পুরো কোম্পানির যতগুলো শাখা রয়েছে সবগুলো শাখায় যদি আমরা কোম্পানি বন্ধ না করে দিয়ে শুধুমাত্র পণ্যটি যেই জায়গাতে উৎপাদন হয় সেই জায়গাটিতে যদি আমরা বন্ধ করে দেই, তাহলে মাননীয় স্পিকার সেখান থেকে আর পণ্যটি বাইরে আসতে পারবে না। ঠিক এই জায়গাতেই মাননীয় স্পিকার আজকে আমরা বলছি যে এইসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হয় সেই সব জেলাগুলোতে আমরা হচ্ছে ইলিশ উৎসবের মতো আয়োজনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করব। মাননীয় স্পিকার, আজকে মাননীয় বিরোধী দলের নেতা তার বক্তব্যে বলেন যে কুমিল্লাতে যদি নদী দূষণ হয় সেক্ষেত্রে আমরা চাঁদপুরের নদীও দূষিত হবে। মাননীয় স্পিকার, চাঁদপুরের নদী দূষণের কথা কিন্তু আমার দলের প্রধানমন্ত্রী বলে গেছেন। আমরাও নদী দূষণের কথাই বলছি, নদী দূষণ রোধের কথা বলছি। অর্থাৎ বিরোধী দলীয় নেতা মাননীয় স্পিকার তারাও আজকে আমাদের সাথে সুর মিলিয়েই কথা বলে গেলেন। মাননীয় স্পিকার, আজকের প্রস্তাবটির যেই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী উত্থাপন করেছেন সেটি ছিল যে ইলিশ সম্পদ রক্ষার্থে যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হয় সেই সব জেলাগুলোতে ইলিশ উৎসব আয়োজন করা। মাননীয় স্পিকার, আজকে আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট যে 16টি জেলার কথা বলে গেছেন সেই 16টি জেলাতে ইলিশ উৎসবের মাধ্যমে জনসচেতনতা তৈরি করে আমাদের ইলিশ সম্পদ রক্ষা করা এবং ইলিশ উৎপাদন বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, আজকে আমাদের দলের প্রধানমন্ত্রী যে 4টি ক্ষেত্র দেখিয়ে গেছেন সেই 4টি ক্ষেত্রর 2টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জন। মাননীয় স্পিকার, অর্থনীতিতে আমরা জানি বাংলাদেশে টোটাল মৎস্য আয়ের 12% আসে শুধুমাত্র ইলিশ থেকে এবং বিশ্বে প্রায় 86% ইলিশ উৎপাদন হয় শুধুমাত্র বাংলাদেশে। মাননীয় স্পিকার, প্রতি বছর মাননীয় স্পিকার গত 12 বছরে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় 7-9%, অর্থাৎ 79%। মাননীয় স্পিকার, দৈনিক সমকাল 13 এপ্রিল 2021-এর একটি প্রতিবেদন অনুযায়ী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে 2008-9 অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল 2,98,000, যেটি 2019-20 অর্থ বছরে দাঁড়িয়েছে 5,50,000 মেট্রিক টনে। মাননীয় স্পিকার, এই যে আমরা ইলিশের উৎপাদনগুলো দেখেছি, এই যে ইলিশের উৎপাদন বেড়েছে এর কারণ কি হতে পারে? মাননীয় স্পিকার, এর কারণ হচ্ছে একমাত্র জেলে থেকে শুরু করে মৎস্য বিপণন পরিবহনে যত পেশাজীবীরা জড়িত তাদের সচেতনতার মাধ্যমে। মাননীয় স্পিকার, এই বিষয়ে মৎস্য গবেষণা এই বিষয়ে মাননীয় স্পিকার মৎস্য অধিদপ্তরের ইলিশ ব্যবস্থাপনা শাখার পরিচালক মাসুদারা মমি বলেছেন যে মা ইলিশ এবং জাকা রক্ষার তুলনায় পূর্বের তুলনায় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে ইলিশ উৎপাদন বেড়েছে। মাননীয় স্পিকার, আজকে ইলিশের উৎপাদন আমরা যে নির্দিষ্ট জেলাগুলোর কথা বলেছি সেই সব জেলাগুলোতে যদি আমরা কঠোরভাবে জনসচেতনতা তৈরি করতে পারি তাহলে আজকে আমাদের ইলিশ উৎপাদন এবং ইলিশ সম্পদ রক্ষা করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আমরা কিভাবে এই ইলিশ সম্পদ রক্ষার্থে জনসচেতনতা তৈরি করব? সেই ক্ষেত্রে আমরা গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে আমরা ইলিশ উৎসবের মাধ্যমে প্রচারণার মাধ্যমে ইলিশ সম্পদ রক্ষা করতে পারি। এছাড়াও হচ্ছে মাননীয় স্পিকার, জেলেদের জন্য অন্তর্বর্তীকালীন সময়ে বিশেষ সহায়তা, খাদ্য এবং নগদ সহায়তার মাধ্যমে তাদেরকে আমরা একটি জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিতে পারি। আজকে আমরা ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড পর্যায়ে আছে বিভিন্ন ইলিশ রক্ষা কমিটি গঠনের মাধ্যমে আমরা ইলিশ সম্পদ রক্ষা করতে পারি। মাননীয় স্পিকার, যেই উপকূলীয় এলাকাগুলোতে মাননীয় স্পিকার 30 সেকেন্ড খুব দ্রুত সমাপ্তি করো। যে ইলিশ উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেখানে আমরা প্রশাসনের মাধ্যমে এবং স্থানীয় জনগণের এবং জনপ্রতিনিধিদের সহায়তায় একটি ইলিশ রক্ষা কমিটি গঠনের মাধ্যমে আমরা ইলিশ জেলেদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি এবং ইলিশ সম্পদ রক্ষা করতে পারি। তাই মাননীয় স্পিকার, আজকের এই সংসদে যাতে এই প্রস্তাবটি পাশ হয় তার জোরদার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সরকার দলীয় মৎস্যমন্ত্রী মহোদয়কে। তিনি তার মন্ত্রণালয়ের একটি চমৎকার পরিসংখ্যান আমাদের সামনে দিয়েছেন। এই পর্যায়ে আমরা বিরোধী দলীয় মাননীয় উপনেতার বক্তব্য শুনব। তার গঠনমূলক বক্তব্য প্রদান করার জন্য আমি মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব তানজিন রবিকে ফ্লোর দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার,
আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই মহান সংসদে এই প্রস্তাবনাটি উত্থাপিত হয়েছে। এই সংসদ মনে করে ইলিশ সম্পদ রক্ষার্থে যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হয় সেসব জেলাগুলোতে ইলিশ উৎসব আয়োজন করা উচিত। মাননীয় স্পিকার, আজকে আমরা আমাদের জায়গা থেকে যে বিরোধিতার জায়গাটুকু স্পষ্ট করেছিলাম, শুধুমাত্র যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হয় সেসব জেলাগুলোতে ইলিশ উৎসবের আয়োজন না করে এর পাশাপাশি বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা ইলিশ উৎসবের আয়োজন করতে পারি। কেন মাননীয় স্পিকার? আজকে আমরা বলছি যে অন্যান্য জেলাগুলোতে আজকে আমরা ইলিশ উৎসবের আয়োজন করব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদকে রক্ষা করতে হলে শুধুমাত্র 16টি অঞ্চলকে একই জায়গায় রেখে আপনি কখনোই এই সামষ্টিকভাবে ইলিশের মতো সম্পদকে কখনোই রক্ষা করতে পারবেন না। এই জন্য অবশ্যই আমাদের সকলের সচেতনতা একান্তই ভাবে জরুরি। তাই আমরা বলছি ইলিশ সম্পদ রক্ষার্থে যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হয় তার পাশাপাশি অন্যান্য অঞ্চলগুলোতেও যেন আমাদের ইলিশ উৎসবের আয়োজন করা উচিত। মাননীয় স্পিকার, আজকে আমরা কেন বলছি যে অন্যান্য অঞ্চলগুলোতে আমরা ইলিশ উৎসব আয়োজন করব? মাননীয় স্পিকার, অন্যান্য অঞ্চলগুলোর মধ্যে আমরা প্রথমত হচ্ছে বিভাগীয় পর্যায়ে এই ইলিশ উৎসবের আয়োজন করতে চাই। এতে সুবিধা হবে কি, বিভাগীয় পর্যায়গুলোতে যেসব অঞ্চলে সবচেয়ে বেশি মাছের আহরণ সম্ভব, বিশেষ করে ইলিশ মাছের আহরণ সম্ভব কিংবা যেখানে বাজারজাত হয়, বিপণন হয়, সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করে ইলিশ সম্পদ রক্ষা করতে পারবো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আরেকটি জায়গা, আজকে আমাদের এই উত্থাপন করুন। মাননীয় উপনেতা, আপনি আপনার বক্তব্যে বললেন যে যেসব জায়গায় ইলিশ উৎপাদন সবচেয়ে বেশি হয় সেসব জায়গাগুলোতে আপনারা ইলিশ উৎসব করবেন। তাহলে মাননীয় স্পিকার, আপনারাই বলেছেন যে দুঃখিত মাননীয় নেতা, আপনারাই বলেছেন যে আপনারা সারা 64 জেলার মধ্যে এই ইলিশ উৎসব পালন করতে চান। সেক্ষেত্রে এই ইলিশ উৎসবের যদি আমি পঞ্চগড়ে ইলিশ উৎসব পালন করি, সেক্ষেত্রে ইলিশ উৎপাদনে সেখানে কি প্রভাব ফেলবে, এটা একটু ব্যাখ্যা দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, এইভাবে যদি আমরা প্রত্যেকটা অঞ্চল তত 64 জেলার প্রত্যেকটা অঞ্চলেই যদি আমরা ইলিশ নিয়ে বা ইলিশের কার্যাবলী নিয়ে বা ইলিশ সম্পদ কেন রক্ষা করা দরকার সেটা নিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু ইলিশ সম্পদ রক্ষা করা সম্ভব। মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী, লক্ষ্য করুন, আজকে আমরা কেন আজকে বলছি যে ইলিশ সম্পদটা রক্ষা করার জন্য সব জায়গাগুলোকে আমরা সমন্বয় করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আমরা যে জায়গাটা সবচেয়ে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে দেশের অন্যান্য অঞ্চল। কেন ফোকাস করছি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আজকে যদি সবগুলো অঞ্চলকে আমরা ইলিশ সম্পদ রক্ষাতে একসাথে করতে পারি, তাহলে হচ্ছে আমাদের যে নদী দূষণের একটা ব্যাপার থাকে মাননীয় স্পিকার, তাহলে সব জায়গায় কিন্তু নদী দূষণটা আমরা রোধ করতে পারবো। এবং এই বিভাগীয় পর্যায়ে যখন আমরা অনুষ্ঠানটি অর্থাৎ ইলিশ উৎসবের আয়োজন করব, পর্যায়ক্রমে সেইখানে অবশ্যই স্থানীয় এমপি, তারপরে স্থানীয় সাংবাদিকরা থাকবে, প্রশাসনের লোক থাকবে, এবং তাদের মাধ্যমে কিন্তু আমরা জেলে যারা থাকবে তাদের সরাসরি সম্পৃক্ততা আনতে পারবো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমার ঘরে খাবার আছে কিনা সেটি আমাকে বলার একটা সুযোগ তো দিতে হবে মাননীয় স্পিকার। অর্থাৎ আমি এখানে আমার বলতে জেলেদের কথা বোঝাচ্ছে। আজকে শুধুমাত্র 20 কেজি চালের ত্রাণ দিয়ে আপনি কখনোই জেলেদের ত্রাণের বা পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করতে পারেন না। ঠিক সেই জায়গাগুলোতে হচ্ছে জেলেদের কি চাহিদা আছে সেটা জানার জন্য কিন্তু সবগুলো অঞ্চলেই আমরা ইলিশ উৎসবের আয়োজন করতে পারি। এতে করে ইলিশ উৎসবে বা ইলিশ আহরণের সাথে যারা সম্পৃক্ত, তারা ইলিশ উৎসবের সাথে যারা ইলিশ উৎসবটা যারা আয়োজন করে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবে। এতে করে জেলেদের যতটুকু চাহিদা থাকে ঠিক ততটুকু আজকে তারা চাহিদা পূরণ করতে পারবে। আজকে মাননীয় স্পিকার, ইলিশ সম্পদ রক্ষা হলে আমাদের কি সুবিধা হবে? ইলিশ সম্পদ রক্ষা হলে অবশ্যই আমাদের বৈদেশিক মুদ্রার উপর সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। এরপর হচ্ছে বাংলাদেশে যে কমিউনিটি বিদেশিগুলোতে আছে আমরা সেইখানে ইলিশ সম্পদটা সবচেয়ে বেশি ছড়িয়ে দিতে পারবো। অর্থাৎ আমরা কিন্তু অবশ্যই চাই ইলিশ সম্পদ রক্ষা পাক, এবং সেই ইলিশ সম্পদ রক্ষা করার জন্য ইলিশকে অবশ্যই বিশ্ববাজারে জায়গা দিতে হবে। এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা যদি শুধুমাত্র একটু সময় চেয়ে নিচ্ছি, 20 সেকেন্ড। ধন্যবাদ মাননীয় স্পিকার। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র এই জায়গাগুলোর মধ্যে ইলিশ সম্পদ রক্ষার্থে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, অর্থাৎ যে সকল অঞ্চলগুলোতে ইলিশ বিপণন হয়, বাজারজাত হয়, সেসব অঞ্চলগুলোতেও যদি আমরা ইলিশ উৎসবের আয়োজন করতে পারি, তাহলে ইলিশের মতো একটি বিশাল প্রেক্ষাপটে অর্থাৎ ইলিশ সম্পদ রক্ষা করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। মাননীয় স্পিকার, এই সংসদে যেন এই প্রস্তাবনাটি কোনোভাবেই গৃহীত না হয় তার দাবি জানাতে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা তার গঠনমূলক বক্তব্যের জন্য। আমরা এ পর্যায়ে সরকার দলীয় সংসদ সদস্য চাঁদপুর 3 মিঠুন চন্দ্র ত্রিপুরা।
ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে যখন প্রধানমন্ত্রী এসে আজকে বিলটি উত্থাপন করে এবং পরবর্তীতে এসে সরকার বিরোধী দলীয় নেতা যখন এসে তাদের দলীয় অবস্থানটা পরিষ্কার করে, একটা জিনিস খুব ভালো লেগেছে যে তারাও আমাদের সাথে একমত, তারা ইলিশ সম্পদটাকে রক্ষা করতে চায়, অর্থাৎ আমাদের দেশের যে জাতীয় সম্পদ সেটা রক্ষা তারাও চায়। কিন্তু তাদের যে বিরোধিতার জায়গাটা, সেটা আমাদের বিরোধিতার জায়গার সাথে টেকে না। কেন টেকে না মাননীয় স্পিকার লক্ষ্য করুন। আজকে যদি আমি আমার পায়ে ব্যথা পাই, যেই জায়গায় ব্যথা পাবো ঠিক ওই জায়গায় আমাকে মলম দিয়ে মালিশ করতে হবে। যদি আমি আমার পুরো শরীরে মলম দিয়ে মালিশ করতে চাই, সেটা হবে নিষ্ফল আবেদন। মাননীয় স্পিকার, আজকে তাদের যে দলীয় অবস্থানটা ছিল, তারা আজকে সারা দেশব্যাপী ইলিশ উৎসবের আয়োজনটা করতে চায়, সেটা ঠিক এইরকমই একটা আয়োজন। এবং এটা করলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে অর্থের একটা অপচয় হবে এবং এটা খুব অনেক বেশি সময় সাপেক্ষ একটা বিষয়, যার কারণে আজকে তাদের যে দলীয় অবস্থানটা আছে সেটা আমাদের দলীয় অবস্থানের কাছে টিকে না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি এবং আমিষ সরবরাহের ক্ষেত্রে এই যে ইলিশ একটা অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমাদের দেশের যে মৎস্য উৎপাদিত হয়, সে মৎস্য উৎপাদনের প্রায় 12% আসে আমাদের ইলিশ থেকে এবং আমাদের জিডিপির 1% হচ্ছে ইলিশ থেকে। অর্থাৎ এই ইলিশ যে জাতীয় সম্পদ, এই জাতীয় সম্পদটা রক্ষা করার জন্য যেই বোর্ডটা, অর্থাৎ আমাদের ইলিশ জাতীয় সম্পদটাকে রক্ষা করার জন্য আমাদের মধ্যে যে বোধ, যে সচেতনতা তৈরি করতে হবে, সেটার জন্য আমরা আজকে মনে করি যেই সব জেলাগুলোতে ইলিশের উৎপাদন হয় ওই সব জেলাগুলোতে ইলিশের উৎসব আয়োজন করা প্রয়োজন। আজকে প্রধানমন্ত্রী এসে দুঃখিত, আজকে বিরোধী দলের নেতা এসে আজকে কুমিল্লার একটা উদাহরণ টেনে বলেন, অথচ তার আগেই যখন আমাদের দলের প্রধানমন্ত্রী এসে বক্তব্য দেন, তিনি সেটা উল্লেখ করে যান ওই নির্দিষ্ট জেলাগুলোতে যখন হচ্ছে আমরা সচেতনতা তৈরি করব, তখন কুমিল্লা কিংবা হচ্ছে ওই জেলাগুলোর বাইরে যে জায়গাগুলো রয়েছে সেখানে ইলিশ সরবরাহের যে ব্যবস্থাটা, পরিবহন কিংবা বাজারজাতকরণের ওই বিষয়টা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলীয় থেকে আচ্ছা উত্থাপন করুন। মাননীয় সংসদ সদস্য, আপনি বললেন যে ইলিশ একটা জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ যেহেতু এই সম্পদটা, তাহলে কেন এই উৎসবটাকে জাতীয়ভাবে ছড়িয়ে দিতে চাচ্ছেন না? কেন কতিপয় জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন, একটু বলবেন। ধন্যবাদ মাননীয় বিরোধী দল নিয়ে আপনার প্রশ্ন। আমি কিন্তু আমার স্পষ্ট করে গিয়েছি কেন সেটাকে আমরা ওই নির্দিষ্ট জেলাগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। এর কারণ হচ্ছে আমি তো ওই নির্দিষ্ট জেলাগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখি, সেক্ষেত্রে আমাদের জাতীয় সম্পদ, অর্থাৎ আমরা যদি পুরো দেশব্যাপী এটার আয়োজনটা করতে যাই, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি অর্থের বরাদ্দ দিতে হবে, যেটা আমাদের রাজস্ব থেকে চলে যাবে এবং সেটা অনেক বেশি সময় সাপেক্ষ। তার থেকে বেশি আমাদেরকে চিন্তা করতে হবে ইলিশ রক্ষা ক্ষেত্রে সব থেকে কার্যকর কোনটি। সেটা কি সারা দেশব্যাপী আমি করলে সেটা অনেক বেশি কার্যকর হবে, নাকি ওই নির্দিষ্ট জেলাগুলো করলে আমার এই বিষয়টা অনেক বেশি কার্যকর হবে? আমি যদি সারা দেশব্যাপী করতে যাই, তাহলে হচ্ছে গ্রাম বাংলায় প্রচলিত একটি কথা আছে, খাজনার চেয়ে বাজনা বেশি, ওইরকম একটি অবস্থা তৈরি হবে। মাননীয় বিরোধী দলের নেতা, আমি আশা করি আপনি সেটা বুঝতে পেরেছেন। মাননীয় স্পিকার, আজকে তাদের দল থেকে যে বিষয়টা বলে যে বিদেশে যে কমিউনিটি রয়েছে তাদের মাঝে আমরা কিভাবে এই ইলিশ গুরুত্বটা তুলে দেবো, সেটার জন্য কিন্তু সরকারিভাবে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ইলিশ পর্যটন উৎসবের আয়োজন করা হচ্ছে এবং বিভিন্ন এনজিও কিংবা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো এই উৎসবগুলো করছে। এছাড়া আজকে বিরোধী দলীয় থেকে যে তাদের যেই বিরোধী দল উপনেতা ছিল, তিনি এসে বলে গেলেন যে নদী দূষণের যে বিষয়টা, নদী দূষণ রোধ করার জন্য এমনিতে সারা দেশব্যাপী ট্রোসা, সিএনআর মতো বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করছে। তার জন্য নদী দূষণ প্রতিরোধ করতে হবে, সেটার জন্য সারা দেশব্যাপী ইলিশ উৎসব আয়োজন করতে হবে। এই বিষয়টা আমি মানতে রাজি না। অর্থাৎ আমাদের দল থেকে যে বিষয়টা আজকে পুরো বক্তব্যের মধ্যে দেখে যাওয়ার চেষ্টা করেছি, যে শুধুমাত্র আমরা যখন ওই নির্দিষ্ট জেলাগুলোতেই উৎসবের আয়োজনটা করব, তখন আমাদের বেশি এই প্রক্রিয়াটা অনেক বেশি কার্যকর হবে এবং সেটা আমাদের ব্যয়টা কমিয়ে দিবে। আজকে আমরা তারা যে নদী দূষণ রোধের কথা বলে গেলাম, আমাদের দল থেকে প্রধানমন্ত্রী বিষয়টা উল্লেখ করে গিয়েছে এবং আমাদের দল থেকে মাননীয় স্পিকার, আমি 15 সেকেন্ড সময় নিয়ে চেয়েছি। এটা কি খাজনার চেয়ে বাজনা বেড়ে যাবে না? যাই হোক, 30 সেকেন্ড। মাননীয় স্পিকার, তাহলে আজকে যদি পুরো বিতর্কটার দিকে আমরা তাকাই, বিতর্কের দিকে তাকালে আমরা যে দেখতে পাই আমাদের দল থেকে যে অবস্থানগুলো আমরা তুলে দিয়েছি, তথ্যগুলো এবং যুক্তিগুলো উপস্থান করেছি, সেগুলো আজকে বিরোধী দল থেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা রাখে। তাই আমি মনে করি আজকের এই প্রস্তাবটি বা এই বিলটি এই সংসদে গৃহীত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য, যিনি সারা দেশে ইলিশ উৎসব করাকে খাজনা চেয়ে বাজনা বলে মনে করছেন। এ পর্যায়ে এই সংসদে মনে করে ইলিশ সম্পদ রক্ষার্থে যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হয় সেসব জেলাগুলোতে ইলিশ উৎসবের আয়োজন করা উচিত। এই উত্থাপিত বিলের বিপক্ষে তার গঠনমূলক বক্তব্য প্রদান করার জন্য বিরোধী দলীয় সংসদ সদস্য
জনাব মোহাম্মদ শাহ পরানকে আমি ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, সরকার দলীয় সাংসদ একটা কথা বলে গিয়েছেন যে আমরা যদি সারা দেশে ইলিশ উৎসবটা করি তাহলে খাজনার চেয়ে বাজনা বেশি দেবো। মাননীয় স্পিকার, আমরা যদি সারা দেশে উৎসবটা করার পরিপ্রেক্ষিতে যখন আমাদের ইলিশের উৎপাদনটা বৃদ্ধি পাবে তখন আমাদের রপ্তানিটা বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রাটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে হচ্ছে আমি যদি 20 টাকা ইনকাম করতে পারি সেখানে আমি 5 টাকা খরচ করতে তো এখানে কোনো বাদ নেই, কারণ আমার 15 টাকা প্রফিট হচ্ছে। মাননীয় স্পিকার, এই জন্য আমরা এই জিনিসটা চাচ্ছি একটা দীর্ঘ মেয়াদী নীতি, যে আমরা প্রথমত তো ধরেই কিন্তু দেশে করতে চাচ্ছি না। মাননীয় স্পিকার, আমরা একটা ধীর প্রক্রিয়ার মাধ্যমে যে বলে ক্লিয়ার করে গিয়েছিল যে 10 বছর মেয়াদী, বা অর্থাৎ আমরা আস্তে আস্তে প্রথমে হচ্ছে আমরা বিভাগীয় পর্যায়ে যাবো, তারপরে হচ্ছে আমরা জেলা পর্যায়ে যাবো, এরপরে আমরা অন্যান্য উপজেলা কিংবা অঞ্চল ভেদে এই উৎসবটা পালন করবো। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের বিদেশি কমিউনিটিগুলোতে যদি এই উৎসবগুলো পালন করতে পারি তাহলে হচ্ছে আমাদের এই ইলিশের চাহিদা বিদেশিদের কাছে অনেক বেশি হচ্ছে আগ্রহ প্রকাশ পাবে এবং এটা রপ্তানিও বৃদ্ধি পাবে। এটা আমাদেরই লাভ। মাননীয় স্পিকার, অতএব আমরা আমাদের এই জায়গা থেকে আমাদের স্ট্যান্ড পয়েন্টটা ছিল এই জায়গায় যে সরাসরি ইলিশ উৎপাদনের সাথে জড়িত জেলাগুলোর সাথে অন্যান্য অঞ্চলগুলোতেও ইলিশ উৎসবের আয়োজন করা উচিত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের যে জেলেগুলো আছে কিংবা হচ্ছে যে তাদের যে ইয়েগুলো ডিমান্ডগুলো, এই ডিমান্ডগুলো যদি আমরা জানতে পারি তখন আমরা সেই জিনিসটা ফিল আপ করতে পারবো, আর ততে কিন্তু আমাদের সচেতনতা বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে আমরা যেসব জেলাতে একটু পরে নিশ্চয়ই সাংসদ, আমরা যেসব জেলাগুলোতে হচ্ছে ইলিশ উৎপাদন হচ্ছে শুধু যদি সেই সব জেলাগুলোতে ইলিশ উৎসব করি তখন হবে কি, যখন হচ্ছে যে অবৈধ যে ব্যবসায়ী আছে তারা যদি এখানে অবৈধভাবে মাছ ধরে পার্শ্ববর্তী অন্য কোনো একটা জেলায় গিয়ে বিক্রি করে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু মাইলিশ ধ্বংস হচ্ছে। এতে আমাদের যদি প্রত্যেকটা জায়গায় যদি বা প্রত্যেকটা অঞ্চলে যদি আমরা ইলিশ উৎসবটা করতে পারি তাহলে হচ্ছে ওই অঞ্চলের মানুষগুলো আর ইলিশ কিনবে না, কিংবা হচ্ছে এই ধরনের যে ব্যবসায়ীরা অবৈধ ব্যবসায়ীরা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। মাননীয় স্পিকার, আজকে সরকার দলীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি ছিল এই সংসদ সাংসদ বলুন। মাননীয় সংসদ সদস্য, আপনি বললেন যে আপনারা দেশব্যাপী সারা দেশব্যাপী করতে যান, তাহলে আমার প্রশ্ন হচ্ছে সারা দেশব্যাপী আমরা যখন করতে যাব সেটার জন্য সরকার অনেক বেশি বরাদ্দ দিতে হবে এবং এটার জন্য আমাদের সারা দেশব্যাপী যখন অনুষ্ঠানটা হবে সেটা তখন মনিটরিং সেলটা অনেক বেশি সেটা মনিটরিং করাটা অনেক বেশি ঝামেলার হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন না সেখানে একটা দুর্নীতির সুযোগ থাকে? আর ওই যদি দুর্নীতি থেকে থাকে ওই দুর্নীতি প্রতিরোধ করার জন্য আপনাদের দল থেকে কোনো পরিকল্পনা বা কোনো কিছু আপনার কি আছে, সেটা যদি থাকে উপস্থাপন করুন। মাননীয় স্পিকার, মাননীয় সাংসদ, ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। মাননীয় সাংসদ, আপনি হয়তো আমাদের বক্তব্যে পেয়ে গেছেন যে আমরা দীর্ঘ মেয়াদী কথা বলছি, অর্থাৎ 10 বছরে, এটা ধীর প্রক্রিয়ার মাধ্যমে, এবং আমাদের বিরোধী দলের নেতা কিন্তু বলে গিয়েছিল যে এই প্রক্রিয়াটার মাধ্যমে অর্থাৎ যারা বিভাগীয় পর্যায়ে জেলা বা উপজেলা যারা কর্মকর্তারা প্রশাসনিক পর্যায়ে প্রধান আছে তারাই কিন্তু মানে স্পিকার তারা তাদের জায়গাটা ক্লিয়ার করে যেতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে আজকে ক্লিয়ার করে যেতে পেরেছি যে শুধুমাত্র যেসব জেলাতে ইলিশ উৎসব হয় সেই সব জেলাতে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে, অর্থাৎ যেহেতু সকল অঞ্চলে ইলিশ উৎসবটা করা উচিত। কারণ হচ্ছে যে আমাদের জাতীয় সম্পদটা রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। আমাদের এটা ডিফারেন্ট এবং এটা সবচেয়ে বেশি বেনিফিট। তাই আমরা বলতে পারি যে আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার করে যেতে পেরেছি এবং দেখিয়ে যেতে পেরেছি যে কিভাবে আমাদের হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ বা পুরো দেশে বা হচ্ছে অন্যান্য অঞ্চলগুলোতে ইলিশ উৎসব করলে আমরা কি লাভবান হব। সর্বোপরি হচ্ছে যে আমাদের রপ্তানিটাও বৃদ্ধি পাবে এবং আমরা বৈদেশিক মুদ্রা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মহোদয়। আমরা একদিকে পাচ্ছি খাজনার চেয়ে বাজনা বেশির কথা, আর অন্যদিকে পাচ্ছি আয় বৃদ্ধি করতে হলে ব্যয় বৃদ্ধি করতেই হবে। আর এর মধ্যে ফাঁক তাহলে আমরা আরেকটু পদ্মা সেতু গন্ধও পেয়ে গেলাম যে এটা সম্ভাব্য দুর্নীতি, কিন্তু দুর্নীতি হয়তো এখনো হয়নি। যাই হোক, আমরা এই মুহূর্তে গঠনমূলক পর্বটা সমাপ্ত করলাম আজকের এই সংসদীয় ধারার বিতর্কের। আমরা এবার 2 মিনিট করে আমরা যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। আমরা এবার যুক্তি খণ্ডন করার জন্য মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব আব্দুল বাসেতকে আমরা ফ্লোর দিচ্ছি। আব্দুল বাসেত। স্পিকার, এই মহান সংসদে আমাকে পুনরায় সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমি সরকার দলীয় যে সাংসদ তার একটি কথার মধ্য দিয়ে শুরু করতে চাই যুক্তি খণ্ডন পর্ব। তিনি বলে গেলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার মধ্যে দিয়েও একটা সচেতনতার অংশ হিসেবে কাজ করবেন। আমার প্রশ্ন থেকেই যাচ্ছে যে কতজন জেলে আছে
যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মাননীয় স্পিকার। সো এই জায়গা থেকে জেলেরা কিভাবে সচেতন হবে এবং তাদের যে উৎসবগুলো হবে ইলিশ উৎসব, সেখানে জেলেদেরকে কিভাবে সম্পৃক্ত করবে, যারা একদম ফ্রন্ট লাইন থেকে অর্থাৎ এই সম্পদটা আহরণ করছে, এর উৎপাদন, বাজারজাতকরণ কিংবা বিপণনের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি জরুরি মাননীয় স্পিকার, তাদের জায়গাটা তারা কিভাবে পূরণ করবেন সে ব্যাপারে একটা প্রশ্ন থেকে যাচ্ছে মাননীয় স্পিকার। তারা নদী দূষণ কমাবেন, কিন্তু তাদের আলটিমেটলি নদী দূষণটা তারা কিভাবে কমাবেন মাননীয় স্পিকার? তারা কি সেখানে ড্রেজিং ব্যবস্থা বন্ধ করবেন কিনা, কিংবা লঞ্চ থেকে যখন ময়লা ফেলা হচ্ছে নয়তো স্পিকার, সেই ব্যাপারে কিভাবে সচেতনতা তৈরি করবেন মাননীয় স্পিকার, সেই ব্যাপারটি তারা পরিষ্কার করতে পারেননি। তাদের যে আরো কিছু জায়গা ছিল মাননীয় স্পিকার, তারা বলে গেলেন যে সরকার দলীয় সাংসদ থেকে একটি কথা আসলো, ইলিশ হচ্ছে গোটা বিশ্বের 86% মতো হচ্ছে আমরা এগিয়ে, মানে গোটা বিশ্বের ইলিশ যতটুকু চাহিদা তার 86% পূরণ করতে হচ্ছে আমরা মাননীয় স্পিকার। এত বৃহত্তর একটি জায়গা যখন আমরা বাঙালিরা জুড়ে রয়েছি মাননীয় স্পিকার, যেটার সঙ্গে আমাদের বাঙালিয়ানা কিংবা বাঙালি সংস্কৃতি জড়িত, সেখানে কিভাবে এই 16টি অঞ্চল কিভাবে তারা কতিপয় নির্দিষ্ট কিছু অঞ্চলের মধ্যে তাদের এই ইলিশ উৎসব সীমাবদ্ধ রেখে আন্তর্জাতিক মহলে ইলিশ উৎসবটাকে পৌঁছে দিবেন, আমাদের সম্পদ কিংবা বাঙালিয়ানাকে কিভাবে পৌঁছে দিবেন, সেটি প্রশ্ন থেকেই যাচ্ছে মাননীয় স্পিকার। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যেই পরিকল্পনাটা আমরা দেখিয়ে গেলাম মাননীয় স্পিকার, আমাদের যে কাজটি আমরা করব সেটি হচ্ছে আমরা যে জেলা সরাসরি ইলিশ উৎপাদনের সঙ্গে যে জড়িত জেলাগুলো রয়েছে তার পাশাপাশি অন্যান্য অঞ্চলগুলো কিভাবে ধীরে ধীরে একটা ধারাবাহিক প্রক্রিয়া মাননীয় স্পিকার, এটা একদিন নয়, ধীরে ধীরে ধারাবাহিক আমরা সেক্ষেত্রে 10 বছর মেয়াদী একটি পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে যাবো মাননীয় স্পিকার। তাহলেই আমাদের ইলিশ সম্পদ অধিকতর রক্ষা পাবে এবং আমাদের যে মৎস্য সম্পদ এবং জলজ সম্পদ রয়েছে সেটা রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করবে। আমাদের ইলিশ সম্পদের পাশাপাশি যদি আমরা মৎস্য, মাননীয় স্পিকার আমি 2 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা আমাদের যে অর্থনৈতিক প্রচার, আমাদের তখন নদী দূষণ কমে গেলে ইলিশ উৎপাদন বাড়বে। এক্ষেত্রে অন্যান্য যে ইলিশ উৎপাদন বাড়লে এখানে ইলিশের সঙ্গে যারা জড়িত, যারা বাজারজাতকরণ বিপণনে যেসব মানুষ রয়েছে তাদের উৎপাদন বাড়বে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংশোধনে এই প্রস্তাবটি গৃহীত না হয়। ধন্যবাদ। এবার আমরা এই আজকের এই বিতর্কের শেষ বক্তা এবং এই সংসদের নেতা, মহান এই সংসদের মাননীয় নেতা, মাননীয় সরকার দলীয় প্রধানমন্ত্রী মুশফিক ইসলামকে তার যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করার জন্য ফ্লোর দিচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরো একবার ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা আর বক্তব্যে এসে একটি কথা বলে গিয়েছিলেন, এই অঞ্চলের মানুষগুলো অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে অনেক বেশি সচেতন। আমি একটি প্রশ্ন করতে চেয়েছিলাম যে এই অঞ্চলের মানুষগুলো আসলে সচেতন হবার পেছনে কারণটি কি? মাননীয় স্পিকার, আমরা কিন্তু এই অঞ্চল থেকে যে জাটকা ইলিশ এবং মা ইলিশ সেটি কিন্তু আমরা বাহিরে যেতে দিচ্ছি না, যার কারণে আমাদের ইলিশ সম্পদের যে রক্ষা সেটি কিন্তু আমরা করতে পেরেছি। এবং মাননীয় স্পিকার, আমরা ঠিক সেই কারণেই বাকি যে 16টি জেলা রয়েছে সেখানে আমরা ইলিশ উৎসবটি করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, তিনি আরো একটি প্রশ্ন করে গেলেন, সারা বিশ্বে আমরা আসলে এই কার্যক্রমটি কিভাবে পৌঁছে দেব এবং আমরা জেলেদেরকে এই কার্যক্রমের সাথে বা ইলিশ উৎসবের সাথে কিভাবে সম্পৃক্ত করব। মাননীয় স্পিকার, তারা যে 64টি জেলা নিয়ে কাজ করতে চান সেটি একটি ব্যাপক বাজেটের ব্যাপার। মাননীয় স্পিকার, আমরা সেই 64টি জেলা বাদ দিয়ে, জাতীয় উৎসবটি বাদ দিয়ে মাননীয় স্পিকার, আমরা যখন 16টি জেলা নিয়ে কাজ করব, আমাদের সেই বাজেটটি কিন্তু আমরা জেলেদের উন্নয়ন ক্ষেত্রে আমরা বরাদ্দ রাখতে পারবো। মাননীয় স্পিকার, আমরা জানি যদি আমরা জেলেদের উন্নয়ন ঘটাতে পারি, আমাদের ইলিশ সম্পদের যে রক্ষা, আমরা কিন্তু আমাদের মৎস্য সম্পদেরও সেই উন্নতি ঘটাতে পারবো এবং এই জিনিস আমাদের মনে রাখা উচিত। মাননীয় স্পিকার, মাননীয় উপনেতা এসে বলে গেলেন যে তারা অন্যান্য জেলায় হচ্ছে এই আয়োজন করতে চান। এখন মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে যেসব জেলায় আমরা জানি যে বাংলাদেশে এমন অসংখ্য জেলা রয়েছে যারা কিনা দারিদ্র সীমার নিচে বাস করে এবং চাঁদপুর থেকে বা অন্যান্য জায়গা থেকে যখন ইলিশটি যায় তাদের ক্রয় সক্ষমতার বাহিরে হওয়ায় অনেকে কিন্তু ইলিশটি কিনতে পারেন না এবং খেতে পারেন না। এখন আমরা যদি সেখানে গিয়ে ইলিশ উৎসবটি করতে চাই, যাদের কিনা ইলিশের সাথে তেমন কোনো সম্পৃক্ততাই নেই, সেখানে তারা আসলে ইলিশ উৎসবটিকে কিভাবে নেবে? মাননীয় স্পিকার, তারা এটিকে শুধুমাত্র বিনোদন হিসেবে নেবে, কোনো গুরুত্ব দিয়ে কিন্তু নেবে না। মাননীয় স্পিকার, চাঁদপুরে কিন্তু ইলিশের বাড়ি, কেন ইলিশের বাড়ি বলা হয়? কারণ হচ্ছে এখানে চাঁদপুরে ইলিশ ডিম পাড়তে আসে। মাননীয় স্পিকার, সেখান থেকে যদি আমরা জাটকা ইলিশটাকে ধরা বন্ধ করে দিতে পারি, সেখানে যদি আমরা মা ইলিশ ধরা বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু মাননীয় স্পিকার আমার এত ব্যাপক জায়গা নিয়ে কাজ করতে হয় না এবং আমরা যে ছোট পরিসর থেকে কাজটি করব সেটি সফলতার সমূহ সম্ভাবনা রয়েছে। ঠিক সে কারণে মাননীয় স্পিকার, আজকে আমার যে বিলটি আমি উত্থাপন করেছিলাম এই সংসদে, ইলিশ সম্পদ রক্ষাতে যেসব জেলাগুলোতে ইলিশের উৎপাদন হয় সেসব জেলাগুলোতে ইলিশ উৎসবের আয়োজন করা হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আজকের এই সংসদে একটি চমৎকার বিল উত্থাপিত হতে দেখলাম। এই সংসদ মনে করে ইলিশ সম্পদ রক্ষার্থে যেসব জেলাগুলোতে ইলিশ উৎপাদন হয় সেসব জেলাগুলোতে ইলিশ উৎসবের আয়োজন করা উচিত।
উভয় পক্ষই চমৎকার করে তাদের বক্তব্য প্রদান করেছেন। যুক্তি পাল্টা যুক্তির মাধ্যমে তারা তাদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আমরা 1 মিনিট সময় নিচ্ছি এই বিশ্লেষণ করার জন্য। আমরা জানি যে স্বাধীনতা উত্তর 46টি জেলাতে ইলিশ উৎপাদন হতো বা পাওয়া যেত। এর পরবর্তীতে কমতে কমতে সেটা 16টি উপকূলীয় জেলাতে এসে ঠেকেছে। কিন্তু গত 17 সালে যখন আমরা চাঁদপুরের ইলিশ ব্র্যান্ডিং উৎসব পালন করি, চাঁদপুর জেলা ব্র্যান্ডিং উৎসব, তখনই আমরা দেখেছি দীর্ঘ 40 বছর পরে রাজশাহীতে ইলিশ ধরা গেছে, রাজশাহীর পদ্মায়, এবং গোবিন্দগঞ্জে গাইবান্ধা তো ইলিশ ধরা পড়েছে, সুনামগঞ্জের হাওরের মধ্যেও ইলিশ ধরা পড়েছে। সুতরাং এখন কেবলমাত্র ইলিশ উৎসবকে এই 16টা জেলাতে সীমাবদ্ধ রাখলে হয়তোবা ইলিশ সম্পদ পুরোপুরি রক্ষা করা যাবে না, কারণ বাংলাদেশের অন্যান্য জেলাগুলো তো ইলিশের আহরণ এবং বিপণন, এবং আহরণ না হলেও বিপণন ও ভোক্তা আছে। সুতরাং এই ভোক্তাদেরকে যদি বন্ধ করা না যায় তাহলে বিপণন বন্ধ হবে না, আহরণও বন্ধ হবে না। এই জন্য এই মঞ্চ থেকে আমি আপনাদের দুই পক্ষের সমন্বয়ে এই কথা বলতে চাই, ইলিশ উৎসবকে অবিলম্বে বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে ঘোষণা দেওয়া হোক। এই সংসদ আগামী অধিবেশন পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। ধন্যবাদ।